স্বাধীন কসুরে আমরা স্পেশাল ডায়লগটা দিয়ে শুরু করি কি জানো, তোমরা পাকিস্তানি চেনো কিন্তু না, তোমরা পাকিস্তান বুঝো কিন্তু বাংলাদেশ বোঝো না, নাকি এরকম কিছু? এটাই, পাকিস্তান বোঝো বাংলাদেশ বুঝো না। এটা ছিল আমার এক প্রিয় কবি, আপনারা চিনবেন উনাকে, হেলাল হাফিজ। হেলাল হাফিজ তো গত বছর উনি চলে গেছেন। ওনার একটা কবিতা ছিল, কবিতার নাম অশ্লীল সভ্যতা। আর কবিতা দুটো লাইন হচ্ছে, নিউট্রন বোমা বুঝো মানুষ বুঝো না, নিউট্রন বোমা বুঝো মানুষ বুঝো না। ওইটার সাথেই আমি অ্যাড করলাম যে পাকিস্তান বুঝো। এটা অ্যাড করাটা কোনটা, বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে, বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের বিরাজ করছে এই ক্রান্তি লগ্নে, হ্যাঁ, তো ওইটাই যে নিউট্রন বোমা বুঝো নিউট্রন বোমা বুঝো মানুষ বুঝো না, পাকিস্তান বুঝো বাংলাদেশ বুঝো না। ওইটার সাথে হ্যাঁ, মানে কিছু না হইতে যেভাবে তাদের প্রেম উতলে ওঠে। একটা জিনিস স্বাধীন খুবই দেখার বিষয়, এই যে আমাদের মানে এই যে অবৈধ সরকার বা তার যে চেলাপেলা যারাই আছে, এত দেশ বিদেশ তারা ভ্রমণ করছে, পাকিস্তান থেকে এত আত্মীয় স্বজন এই দেশে আসলো, এরা এখন পর্যন্ত পাকিস্তান গেল না তো বেড়াইতে? কোথায়? আমাদের দেশের কেউ যায় নাই তো পাকিস্তান ভ্রমণে। হ্যাঁ, পাকিস্তান তো ফ্রি ভিসা দিচ্ছে, তারপরেও তো কেউ পাকিস্তান যায় না। তারা কিন্তু আসছে আমাদের দেশে, তারা তো প্রচুর। ওই যে কি হানিয়া আমির, জামাতে আমিরের নাতনি হানিয়া আমির, কত শিল্পী আসলো। আমাদের একজন শিল্পীও গেল না, বরং আমাদের শিল্পী লালবদরকে মোটামুটি একটা সাপোর্ট উনি দিয়ে দিয়েছিলেন, এখন পস্তাচ্ছেন। জেমস ভাই নগর বাউল, জেমস ভাইয়ের মেহেরপুর কনসার্ট ছিল, প্রশাসন কনসার্টের দেয় নাই, পারমিশন দেয় নাই। চিন্তা করেন, ঠেলা সামলাও। সেদিন খুব দেখলাম যে জাপান বলো, মালয়েশিয়া বলো, চাইনা বলো, সব জায়গায় গেল। এই যে এই যে এই যে দেখো, এই দেখো। তো এইখানে কথাটা এইটাই, আমাকে জোর করে এখন আপনাদের দেশি লাইভে বসিয়ে দেয়া হয়েছে। এটা কি ধরনের কথা ভাই? জোর করে কি সবকিছু চলে? জোর করে সবকিছু চলে না। জোর করে ভালোবাসা আদায়, জোর করে ভালোবাসা আদায় করা যায় না, যায় তবে তখন এটা আর ভালোবাসা হয় না। জোর করা মানেই তো জিম্মি অবস্থায়, জোর করে। যেমন শেখ হাসিনা, জিম্মির যুগ চলতেছে, বোঝো না কেন ভাই? যে যারা জিম্মি করতে পারে, আমি আজকে স্বাধীন কসুরে জিম্মি করছি, সমস্যা আছে ভাই? আমার সত্তাই তো সমস্যা কোথায়? করলাম জিম্মি, এখন কি করবা করো। তুমি যাবানি পাকিস্তান বেড়াইতে স্বাধীন? না, পাকিস্তান এমনি আমার কিছুদিন আগে আমার কিছু ফ্রেন্ড, আমার এক ফ্রেন্ড আছে, সিনিয়র ফ্রেন্ড জাভেদ লাহোরের, আমার আরো কিছু সিনিয়র ফ্রেন্ড, তারা 5-6 জন গিয়ে আসছে। তো এই পরিস্থিতির সাথে আমি বলছি না, এই লন্ডনেরই ফ্রেন্ড জাভেদ ভাই ডাকি, খুবই ভালো। সে আবার বাংলা বলতে পারে না, কিন্তু সিলেটি পারে। তার জন্ম টন্ম বড় হওয়া ইস্ট লন্ডনে, সিলেটি শিখে গেছে। না, আমাকে এইটা বলো একটু, যে বাংলাদেশিরা কেন পাকিস্তানে যাচ্ছে না? এত নেতা, এত নেত্রী, এত পাকিস্তান প্রেমী, তারা পাকিস্তান যাচ্ছে না কেন ভ্রমণে? এটা আমারে কও একটু। না, এটা পাকিস্তান যাবে কেন? যাওয়ার কারণটা কি? কারণ পাকিস্তান যদি যেতে পারতো, কোনো লাভ হইতো। পাকিস্তান তো একটা বলবো যে ইকোনমিক্যালি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আমাদের দেশের থেকে আরো খারাপ অবস্থা। আমাদের 1 টাকা পাকিস্তানের হয়ে 3.5 রুপি। কিন্তু তারা পাকিস্তানের সাথে ব্যবসা বন্ধুত্ব সম্পর্ক বাড়াইতে চায় ভাই, এটা নিজের নাই কিছু, তো আমরা কি ব্যবসা? না, ওইটাই এইটা তো ইউনূস সাহেব করতেছে। আর ওই যে রাজাকারদের উত্তরসূরি যারা চিলড্রেন্স পার্টি, এরা তো ওই পাকিস্তানের করবে। তো পাকিস্তান, আমি যেটা তুমি বলছিলা যে পাকিস্তান কোনো বাঙালি যাচ্ছে না কেন, তারা ফ্রি ভিসা দিয়ে দিছে, এই সেই সবকিছু। না না, নেতাগুলা বাদ দেন, যেটা আমাদের এখনো হয় নাই, ওই যে সমাধান হয় নাই, যে বিহারিরা ইন্ডিয়ার থেকে যে আসছিল পাকিস্তান মনে করে, তাদের প্রিয় পাকিস্তানে 71-এর আগে, এই যে জেনেভা ক্যাম্প মোহাম্মদপুরে, আমি নাটোরে গিয়ে পেয়েছি, চিটঙ্গে আছে বিহারি ক্যাম্প, আর মোহাম্মদপুরে তো অনেক বড় ক্যাম্প। এইগুলোকে বাংলাদেশ প্রথম থেকে, স্বাধীনতার পর থেকে চাচ্ছে, ইউনাইটেড নেশনের সহযোগিতা নিয়ে, যে এই বিহারিগুলাকে, এরা তো পাকিস্তানি, এদেরকে পাকিস্তানি নেয়া হোক। পাকিস্তান এদেরকে নেয় নাই। এখন এরা এমন ভাবে শেকর করে বসে গেছে, এরা এখন আর বাংলাদেশ থেকে যাইতে চায় না। আপনারা ঢাকা, যাদের আইডিয়া নাই, ঢাকা শহরে যত চুল কাটার দোকান আগে সব হচ্ছে বিহারি, যত মাংস কাটার দোকান মাংস কাটে সব বিহারি, সব ওই আবার শেখ হাসিনা পতনের পরে এই যে ওনার শাড়ি ছায়াটা নিয়ে দৌড়াদৌড়ি করছে, এগুলো সব বিহারি ছিল। কোনো বাঙালির বাচ্চা এখানে 90% বাঙালি কেউ ছিল না।
বিহারি ক্যাম্পটা পাশে ওরা এসে এই লুটটুট করছে, তাদের তো ওখানেই লাগে। তো আমার কথা হচ্ছে পাকিস্তান ফ্রি ভিসা দিছে বাঙালি যাওয়ার জন্য, কোনো আমার জানা মতে এক বাঙালিও যায় নাই পাকিস্তানে, কিন্তু ওরা আসতেছে ঠিকই। এইখানে কথা হচ্ছে এই ইউনূস সাহেবের এত যখন প্রিয় পেয়ারা পাকিস্তান, জাতিসংঘের কি ওর নাম কি গুয়েতেরেকে নিয়ে আসলেন, আমেরিকার ঘাঁটি বসাচ্ছেন, এই জাতিসংঘ ইউনূস সাহেব বলল গুয়েতেরেকে নিয়ে ওই যে কি রোহিঙ্গা ক্যাম্পে যে আগামী ঈদ তোমরা তোমাদের দেশে করবা। 2 ঈদ চলে গেল, আরো 2,82,000 চলে আসছে। ইউনূস সাহেব এত পেয়ারা পাকিস্তানকেও তো বলে পারতেন যে পেয়ারা পাকিস্তান ভাইয়া আপনাদের বিহারি গুলাকে পাকিস্তানে নিয়ে যান। ওরা তো পাকিস্তান ভেবে আসছিল, ওরা বাংলাদেশে আসে না ইন্ডিয়া থেকে, ওরা বিহারের মানুষ, এই জন্য বিহারি, ওরা পাকিস্তানেরও না, ওরা পাকিস্তান মনে করে সেফ মনে করে আসছে বাংলাদেশে। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, ওরা বিপদে পড়ছে, এখন তো তাদের পেয়ারা পাকিস্তান নেয় না। তো এইটাই ইউনূস সাহেব সমাধান করতে পারতেন, জাতিসংঘের গুয়েতেরে সেও সমাধান করতে পারো, এরা করতেছে না। না, আমি তো ওইটাই জিজ্ঞেস করলাম যে এই যে চিলড্রেন্স পার্টি এরা চুজ করছে মালয়েশিয়া যাওয়া, যাচ্ছে চীন, যাচ্ছে জাপান, যাচ্ছে আমেরিকা, তারপরে লন্ডনেও আসলো, কিন্তু এরা এখন পর্যন্ত একটা মানুষও পাকিস্তান কেন গেল না? এটা হচ্ছে আমার এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু এখন পর্যন্ত একটা মানুষ পাকিস্তান গেল না। আচ্ছা, একটা মানুষের কথা বাদ দেও, পাকিস্তানে কি ইউনূস সাহেব গেছে? না, 1 বছরের উপরে উনিও তো যায় না। 14 মাস চিলড্রেন পার্টির ওই এগুলা কেউ যায় না, তো পাবলিক যাবে কেন? পাবলিকে কি পাইছে? তাদেরকে যেভাবে, আরেকটা মজার ব্যাপার স্বাধীন থাকো, এত বন্ধুত্ব সম্পর্ক, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অথচ ইউনূস সাহেব ইলিশ পাঠায় হচ্ছে ভারতে, তারপরে যে চিনি গুঁড়া চাল পূজার সময় পাঠাইলো গিফট ভারতে, 300 কেজি আম পাঠাইলো ভারতে, এর একটা গিফটও পাকিস্তানে দেখলাম না পাঠাইতে ইউনূস সাহেব। এটা কেমনে সম্ভব? ইউনূস সাহেব তো হচ্ছে একজন ব্যবসায়ী, সুদের ব্যবসায়ী তো ব্যবসা বুঝে। ইউনূস সাহেব যে কথাটা তুললো, এনসিপির এরা যে কথাটা তুললো, তারা ছাত্র জনতার আন্দোলনের নামে তারা যে ওই যে জুলাই সন্ত্রাস চালালো, শেখ হাসিনার পতন ঘটালো, তারা তাদের আগের কি কথা, মানুষকে কি কুবুদ্ধি দিছে, মানুষকে যে ভুল মন্ত্র দিয়েছিল, বলছিল যে হাসিনা ভারতের সাথে গোপন চুক্তি করে দেশ বিক্রি করে ফেলেছে। তো হাসিনা যে চুক্তিগুলো করেছিল, গোপন চুক্তি, দেশ ধ্বংস করছিল, ইউনূস সাহেব 1 বছরের উপরে হয়ে গেছে, উনি 1 বছর 3 মাসের 2 মাস হয়ে গেছে উনি ক্ষমতায়, না 2 মাস, 1 বছর 2 মাস হয়ে গেছে। উনি হাসিনার গোপন চুক্তি একটাও তো বাতিল করলো না, ক্যান্সেল করলো না, বরং তুমি যেটা বললা 12,000 টন ইলিশ, হাসিনাও তো ইলিশ পাঠাননি, পাঠাইতেছে। কথাটা এখানে আপনারা এই যুক্তিতেই যদি চিন্তা করেন, হাসিনার গোপন চুক্তি যদি করেও থাকেন ইয়ের সাথে, মোদির সাথে, ইন্ডিয়ার সাথে দেশ বিক্রি করে থাকেন, তখন দেশের ত্রাণকর্তা ইউনূস সাহেব ক্ষমতায় আসলেন যেই কথা বলে, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ধোঁকা দিয়ে যেই কথা বলে আপনি আসলেন ক্ষমতায় এসে, তাহলে এই দেশ বিক্রির গোপন একটা চুক্তি আপনি ইয়ে করলেন না, বরং আরো চুক্তি করতেছেন। চুক্তিগুলা তো আছে, এগুলো রেখে আরো বেশি চুক্তি, বেশি চিনি গুঁড়া চাল পাঠাচ্ছেন, আম পাঠাচ্ছেন, ইলিশ পাঠাচ্ছেন। এত পিরিতি কেন? পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। কিন্তু এর একটা গিফটও পাকিস্তানের যে দিল না, পেয়ারে পাকিস্তান এটা তো কষ্ট পাইতেছে না? না দিল ইলিশ, না দিল আম, না দিল চিনি গুঁড়া চাল। পাকিস্তানিরা আম খায়, তাদের আম ভালো আছে, চিনি গুঁড়া খায় না। পাকিস্তানিরা রুটি খায়, বাসমতি খায় আর রুটি খায়। ইলিশ মাছের পাকিস্তানের 14 গোষ্ঠী ইলিশ মাছ খাইতে পারবে না, এটা ইউনূস সাহেব বুঝছে। পাকিস্তানে ইলিশ পাঠায় লাভ নাই, মাছের রাজা ইলিশ, কিন্তু যেই কাটা এটা পাকিস্তানিরা পারবে না। পাকিস্তানিরা এমনিতেও মাছ খায় না, ওরা 71-এ বাঙালিকে গালাগালি করত, তাচ্ছিল্য করত। লন্ডনে আসার পরেও অন্য কোন জাতিগোষ্ঠীর সাথে কলেজে যখন আমি ভর্তি হই সমস্যা হয় নাই, পাকিস্তানিদের সাথে হয়েছে। ওরা একটা শব্দ বাঙালিদেরকে নিয়ে ব্যবহার করে, এটা হচ্ছে মাছলিকা গান্ধী আতা হে, মাছের গন্ধ আসে, বাঙালির শরীরে নাকি মাছের গন্ধ করে, যেটা আমরা বলি মাছে ভাতে বাঙালি, পাকিস্তানিরা এটা বলে। এটা আমি বর্ণবাদী দৃষ্টিকোণ থেকে বলছি না, তারা এটা বলে। 71-এ তারা বলতো, বাঙালিরা বলতো বামন, আর হাফ বলতো, মানে হাফ আমরা, মানে ফুল মুসলমান না, আমরা হাফ হিন্দু। বাংলাদেশের মুসলমান যারা, এরা হাফ হিন্দু হাফ মুসলমান, ওরা আর কি।
আর ইন্ডিয়ার দালালি ইন্ডিয়ারই, এই কথাগুলো বলেই তো ডক্টর ইউনূস আবার পাওয়ারে আসলেন। এসে ফ্রি ভিসা দিচ্ছে পাকিস্তানে, উনিও যান নাই, উনার চিলড্রেন্স পার্টিরও কেউ যায় নাই, বাঙালি তো কোনো পাবলিক যাবেই না, পাকিস্তান যাওয়ার কোনো কারণ নাই। ইন্ডিয়াতে এই পাঠাচ্ছেন সেই পাঠাচ্ছেন, হাসিনার কোনো গোপন চুক্তি বাতিল করলেন না। আমার কথা হলো, যেই কথাটা বলে, যেই বিভ্রান্ত করে মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতা দখল করে দখলদার বাহিনী উনি আসলেন, এই যে গোপন চুক্তি হাসিনার একটা চুক্তি তো বাতিল করলেন না। আমার প্রশ্ন হচ্ছে এইখানে, আর কোনো প্রশ্ন নাই। আপনারা কি বলবো, আপনারা বলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু না। আপনারা ওই যে বিভিন্ন জায়গায়, আমাদের এখানে সন্ধ্যা 7:05 হয়েছে বাংলাদেশে, তোমাকে কত মানুষ দেখছে দেখো, 677 মানুষ। বাংলাদেশে গভীর রাত, বাংলাদেশে গভীর রাত, অনেক জায়গায় আবার রাত, বেশি রাত, গভীর রাত যেখানে আছে। আর বিভ্রান্ত হইয়েন না, বিভ্রান্ত হইয়েন না, আর এত কথা বলার দরকার নাই। বাথরুমে গিয়ে হিসু টিসু করে ঘুমাই পড়েন। দূর, আরে মানুষ কতদিন পরে লাইভ আসে, মানুষের কথা শুনতে চায়, ঠিক আছে? তুমি এই যে বিভ্রান্ত যেটা বলতেছো, যে তারা চুক্তি বলো ইয়া বলো, সব তো বুঝলাম, কিন্তু তারপরে এখনো যে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, কয় দিল্লি না ঢাকা। তো তোরা যে খয়রাতি গুলো নে সেগুলো তো বন্ধ করে আনে, তোরা বলবি দিল্লি না ঢাকা। ওগুলা নিতেছিস, ওগুলা খাইতেছিস, ওগুলা আসলেই, ভারত থেকে আসলেই তারপর তোদের চালের দাম কমে, ডিমের দাম কমে, পেঁয়াজের দাম কমে, তারপর তোরা করছে দিল্লি না ঢাকা। দিল্লি থেকে ষড়যন্ত্র করছে, দিল্লি থেকে এটা করছে, ওটা করছে, ওটা করছে। আর এই যে 54 বছর পরে যে আমেরিকার যে এত বড় একটা যুদ্ধজাহাজ ভিড়লো তড়িৎ ইয়াতে আমাদের চিটাগাঙে, এটার কি বলো দেখি, এটার মানেটা কি? না, এটা তো দেশ বিক্রি। সে তো আমেরিকার দালাল হিসাবে, আমেরিকার পাপেট হিসাবে সে আসছে। এই যে বেলাপ্পা সেন্ট মার্টিন ইয়ে করে রাইকা দিছে, এইদিকে মশকালি দিয়ে দিছে। সে তো বলছে সেন্ট মার্টিন নাকি কোনোদিন বন্ধই ছিল না, বন্ধ, এখনো বন্ধ। তারপরে এই যে কি বলবো, এইটা তো মানে ওই যে ধোঁকা, সে পাকিস্তানের দালালি করার জন্য আসছে। আমাদের বঙ্গোপসাগর সহ, নাফ নদী সহ, মহেশখালী, ওই সেন্ট মার্টিন পুরোটা আমেরিকার আর্মিদের ঘাঁটি বানানোর দায়িত্বে। এটা হচ্ছে ডিপ স্টেট যে থিওরি আছে আমেরিকার। এটা আরব বসন্তের কথা শুনেছেন, আরব বসন্ত শেষ, প্রত্যেকটা তিউনিসিয়ার থেকে শুরু করে সিরিয়া টিরিয়া সব শেষ, এগুলা শেষ। এখন এশিয়া বসন্ত শুরু হয়েছে। এশিয়া বসন্ত কোন জায়গার থেকে শুরু হয়েছে? শ্রীলঙ্কার থেকে। শ্রীলঙ্কার অবস্থা কি হয়েছিল নিশ্চয়ই দেখেছেন, ইন্দোনেশিয়া কি হয়েছিল নিশ্চয়ই দেখেছেন, তারপরে হচ্ছে চতুর্থ দেশ হচ্ছে বাংলাদেশ, দেখেছেন। একই স্টাইলে, একই ধারা, কিন্তু ডিপ স্টেটের যে থিওরিটা, আর ডিপ স্টেটের যে থিওরি সিআই যেটা করে, তাদের একজন দালাল এইভাবে পুষে, দালালকে দিয়ে এই কাজটা করায়, মানুষকে, দেশের মানুষকে বিভ্রান্ত করে। বাংলাদেশের পরে আপনারা নেপাল দেখেছেন, নেপালের অবস্থা তো দেখেছেন, কিন্তু নেপাল একদিক দিয়ে লাকি। নেপালের যে এখন খার্গি, ওই চিলড্রেন্স পার্টি নাই না গার্কি, উনি মাত্র 3 জন উপদেষ্টা নিয়ে 3 মাসের মধ্যে উনি ইলেকশন দিয়ে দিচ্ছেন। ওই ডিপ স্টেটের যে থিওরি ছিল, ছাত্র সন্ত্রাসী যারা ছিল, ওরা কিন্তু আবার ওই উপদেষ্টার একটা কথায় ওরা আবার ওই যে চলে গেছে। বাংলাদেশের মতো ওই ভাঙচুরে, ধ্বংসাত্মক ইয়েতে ওরা নতুন কোন চিলড্রেন্স পার্টি করে নাই, এমপি হতে চাইতেছে না, তারা চলে গেছে। এই দিক দিয়ে ভালো। কিন্তু এরপরে ভারত ভাঙ্গার পাকিস্তান তো আগেই করে ফেলছে, অনেক আগে। এটা আবার অনেকে বলে কি, নেপালের আসলে নাই, নোবেল প্রাইজ পাওয়া কেউ নাই, তার জন্য আসলে তারা আবার পড়ার টেবিলে ফেরত গেছে। নাহলে তো আসলে এইগুলা ফালতু, আমি কথা বলতে চাই না। বলে তাহলে তো সবাই এমপি হতে যাইতো, ছাত্ররা রাস্তা ছেড়ে যাইতো না। এগুলা কোনো নাই, এগুলা কোনো কথাও না, এগুলা অশিক্ষিত মানুষের কথা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কথা হচ্ছে এইটা। আচ্ছা, আরেকটা জিনিস স্বাধীন, দেখো আমরা কিন্তু নিউজ পেপারে মানে যেটুকু আসাম সবসময় দেখি যে আরাকান বাহিনী আমাদের ওই যে নাফ নদী বলো, টেকনাফের ওই সাইড থেকে আমাদের জেলেগুলাকে প্রায় ধরে নিয়ে যায়। এদের সম্পর্কে কিন্তু সরকার পক্ষ থেকে কোনো বক্তব্য দেয় না, এদেরকে ছাড়ানোর ব্যবস্থা ডিপ স্টেটের এই হচ্ছে আরাকান বাহিনী, আরাকান রাজ্য আর আমাদের চিটং নিয়ে আলাদা একটা সেলিব্রেট করেছি। এই পট পরিবর্তনের পরে 2024 5 তারিখের পরে আমারও একটা ধারণা ছিল যে উনি একজন শিক্ষক মানুষ, প্রফেসর মানুষ। উনি আসলেই, উনার মোটিভেশনাল স্পিচ আমি নিজে জানি, বার্সেলোনায়, স্পেনে মাঠে খেলা থামিয়ে ওনার হয়েছিল। উনি বিমানে থাকলে আগে, এখন আর এটা নাই, থাকলে ওনার স্পিচ শুনতো মানুষ। কিন্তু পরে দেখা গেল, এই যে নোবেল প্রাইজের এই কথা বলি,
নোবেল প্রাইজ বাকি সবগুলো ঠিক আছে, কোনো লবিং ছাড়া, টাকা দিয়ে হয় না। শুধু শান্তিতে যারা নোবেল পায় এগুলো হচ্ছে লবিং ইয়ে করা, ওই যে টাকার বিনিময় আর লবিং এর মাধ্যমে। এন্ড ম্যাক্সিমাম শান্তিতে যারা পায় এরা পাগল হইছে, রাষ্ট্র ক্ষমতায় গেছে, রাষ্ট্র ধ্বংস করে ফেলছে। আমরা বাইরে যাওয়ার দরকার নাই। এই সূচি, অং সান সূচি মায়ানমারের, সেও শান্তিতে নোবেল পাইছিল এই লবিং এর। এই নোবেল কমিটি আবার ওর এটা ফেরত নিতে চাইছে। সারা ইউরোপ জুড়ে ওর বিরুদ্ধে হইছে, জনসভা হইছে, মিছিল হয়েছে যে ওর নোবেল প্রাইজ ফিরিয়ে আনা হোক। এই ইউনুসও একই কাজ করছে। এত সুন্দর আমাদের সংগঠিত একটা দেশ, হ্যাঁ দুর্নীতি ছিল, প্রচুর টাকা পাচার হয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনার সময়। হ্যাঁ আমাদের তো মানুষরাই দুর্নীতিগ্রস্ত। আমার ফ্যামিলিতেও মানুষ দুর্নীতি করে, মিথ্যা বলে। এটা তো আর প্রাইম মিনিস্টারের দোষ না, দেশের দোষ না। তারপরেও আমরা আগাচ্ছিলাম, আমাদের অগ্রযাত্রা অব্যাহত ছিল। এই ইউনুস সেট করলো কি, সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে আমাদের, যে আমরা এগিয়ে যাচ্ছি, অ্যাডভান্স হচ্ছি, অগ্রযাত্রাকে একদম ফুল স্টপ করে ইউনুস সাহেব থামিয়ে দিয়েছে। এইটা আবার কবে, মানে এই যে থেমে থাকবো কতদিন, এটাতে তো আমাদের ক্ষতি। আবার যাত্রাটা শুরু হবে কবে? গ্যাপে তো অনেক পিছনে আমরা পড়ছি প্রতিনিয়ত। কবে আবার যাত্রাটা শুরু হবে? মাঝখানে যেটা পিছনে চলে গেছি, যেটা নষ্ট, এইটা তো আর পাবো না। তারপর যাত্রা কবে শুরু হবে এইটাও অনিশ্চিত। তবে আমি বিশ্বাস করি ইউনুস একটা কাজ করেছে, ইউনুসের একটা, গত 17 বছর আওয়ামী লীগে যে কাজটা করতে পারেনি, যে কাজটা করেনি দলীয়ভাবে, সাংগঠনিকভাবে যে কাজটা আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ ছিল দিবাস্বপ্নে, আওয়ামী লীগ ছিল এত স্বস্তিতে ঘুমিয়েছিল। এই জন্য বলছি আমি, সাংগঠনিক দলীয় এই কাজটা করেনি, এই কাজটা ইউনুস করে দিয়েছে। কোনটা? সমগ্র জাতিকে আবার জাগ্রত করে তুলেছে। দুইটা পক্ষ হয়ে গেছে এখানে, আর ডাম বাম উত্তর দক্ষিণ নাই। এখন হচ্ছে স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার বিপক্ষ। আওয়ামী লীগকে প্রমোট করছে, আওয়ামী লীগের আবার ক্যাম্পেইন করছে। আওয়ামী লীগ এত আরামে ছিল, স্বস্তিতে ছিল যে কোনো কিছু করতে হবে না। এই ভুলেই তারা রাষ্ট্রযন্ত্রকে ক্যাপচার করে, তাদের মানুষ রিক্রুট করে, ছাত্র জনতার আন্দোলনের নাম করে মানুষকে ধোঁকা দিয়ে জুলাই সন্ত্রাস করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। রাষ্ট্র ক্ষমতা তারা দখল করেছে, দখলদার বাহিনী, ডিপ স্টেটের এজেন্ট হিসাবে ডক্টর ইউনুস। কাজের কাজ যেটা হয়েছে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আওয়ামী লীগ আসা মানে স্বাধীনতার পক্ষের দল ফিরে আসা, এছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, বাংলাদেশ, বঙ্গবন্ধু, স্বাধীনতা 71, কোনো কিছু অন্য কারো হাতে নিরাপদ নয় আওয়ামী লীগ ছাড়া। তো ডক্টর ইউনুসের সব কাজেরও একটা, ওই যে এভরি সিঙ্গল অ্যাকশন দেয়ার ইজ রিঅ্যাকশন, প্রত্যেকটা কাজের শব্দের প্রতিশব্দ, প্রতিধ্বনি আছে। এই কাজটা, আর আল্লাহর, আমরা গ্রামে শুনতাম যে যা হয় ভালোর জন্য হয়, এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হয়। ইউনুস এমন একটা কাজ করছে আওয়ামী লীগ জীবনেও করতো না, হয়তো এই 17 বছরও করেনি, ঘুমাচ্ছিল। আওয়ামী লীগের ক্যাম্পেইন, আওয়ামী লীগের প্রমোট করা মানুষ বুঝে গেছে। ধন্যবাদ ডক্টর ইউনুস, ধন্যবাদ আপনাদের সবাইকে। আর না, হ্যাপি উইকেন্ড শুরু হয়েছে। আপনারা বেশি গভীর রাত হলে, বললাম তো, ও আচ্ছা, আপনারা ইটালি রোমে যারা আছেন নিশ্চয়ই জানেন, এই আমাদের মেটিকুলাস ডিজাইনের হেড বড় স্যার, উনি যাচ্ছেন খাদ্য সম্মেলন রোমে। আপনারা মুজিব সেনা যারা আছেন, আমি জানি বিভিন্ন ভাগ আছে, কুন্দল আছে ইটালিতে। এই কিছুক্ষণ আগে আমি একটা লাইভে শুনছিলাম, একজন বলছিল অনেক কিছু আছে। পুরো ইটালিতে যারা আছেন স্বাধীনতার পক্ষের, আওয়ামী লীগ ভুলে যান, স্বাধীনতার পক্ষের যারা আছেন, মুজিব সেনা যারা আছেন, 71কে যারা ধারণ করেন, তারা জড়ো হন। ইউরোপের বিভিন্ন দেশ থেকে, ফ্রান্স থেকেও যাবে, বেলজিয়াম থেকে আসবে, জার্মানি থেকে আসবে, লন্ডন থেকে যাবে, অনেকেই যাচ্ছে, জড়ো হন। আর এই ডিপ স্টেটের এজেন্ট, আমেরিকার দালাল, বাংলাদেশ বিরোধী ইউনুসের বাদাম দেন, ডিম থেরাপি দেন। এটা কিন্তু পবিত্র দায়িত্ব, কর্তব্য একজন বাংলাদেশী হিসাবে, স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের যদি আপনি কেউ হয়ে থাকেন, এইটা দায়িত্ব, পবিত্র দায়িত্ব, এইটা করেন। এটা অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। এইটা আপনার আমার, এটা আমাদের অস্তিত্বের লড়াই। এক্স্যাক্টলি, এটা আপনার আমার
আমি আওয়ামী লীগের কোনো বেনিফিশিয়ারি না, না। কোনোদিনও ছিলাম না, কোনোদিন চাইবো না। এখন দায়বদ্ধ ছোট শিল্পী হিসাবে, দেশের ক্ষতি হবে, দেশের মানুষের ক্ষতি হবে, স্বাধীনতাকে তোমরা ইয়ে করবা, অপমান করবা, ৭১কে অপমান মুছে করবা, ফেলার চেষ্টা করবা, এইটা তো জীবিত জান যতক্ষণ আছে, শ্বাস যতক্ষণ আছে, এটা চলতে দেওয়া যাবে না, হতে দেওয়া যাবে না। তো ইটালি রোমে যারা আছেন, পুরো ইটালিবাসীকে আমি সব অনুরোধ দল মত জানাচ্ছি, নির্বিশেষে আর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা, ইউরোপের যারা আছেন যারা তারাও যেতে যাচ্ছেন। পারবেন আর কি। 12 তারিখ এই রোববারে উনি বড় যাচ্ছেন। কর্তা উনি রওনা দেবেন রোমে, 13 তারিখ পৌঁছাবেন। 13, 14, 15 লাগাতার 3 দিন বাদাম হবে। একদম জয় বাংলা, বাদাম। জয় বাংলা, জয় জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি।